নামে এক দরিদ্র গ্রাম ছিল। সেই গ্রামে ভোলা নামে এক যুবক বাস করত। অতি ছোটবেলায় মাতা পিতা হারা ভোলা কাকা কাকিমার কাছে মানুষ। তার বয়স হয়েছে, তাই স্বভাবতই সংসারের হাল ধরতে হয় তাকে। তাই নিত্যদিন তার কাজ হলো ভোরবেলা মাঠে গরু চড়ানো, তারপর বাড়ি ফিরে সেই গরুর দুধ বাজারে বেচা। এই কাজে তাকে অবশ্য সাহায্য করে তার ছোট ভাই, অর্থাৎ তার কাকার ছেলে কানু। নিত্যদিনের মতো একদিন সকালে কানু, ওরে ও কানু, তাড়াতাড়ি কর ভাই, বড় দেরি হয়ে গেল আজ। এই হয়ে এলো দাদা, তুমি রান্নাঘরে গিয়ে মায়ের কাছ থেকে খাবারের পোটলাটা আনো, আমি ততক্ষণে গোয়াল থেকে গরুগুলোকে বের করে আনছি। ঠিক আছে ঠিক আছে, যা যা তাড়াতাড়ি যা। কাকি, ও কাকি, ওই দাও দাও দাও, শিগগিরই দাও। এই নে ধর। বাহ, আর পারি না। আসি। সাবধানে যাস, বেশি দেরি করিস না, সন্ধ্যের আগে ফিরিস বাবা। হ্যাঁ হ্যাঁ। দুগ্গা দুগ্গা। দাদা, ও দাদা, গরুগুলোকে এবার তাহলে ছেড়ে দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দে 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 দে। শোন, তুই এখানেই বসে ওদের পাহারা দে, কোথাও যাস না যেন আবার। আমি ওই গাছে চড়ে বসছি, কোনো দরকার থাকলে ডাকিস। আচ্ছা আচ্ছা, তুমি যাও। বাহ, কি অপূর্ব বাঁশি বাজায় দাদা, সত্যি মন মাতিয়ে দেয় একেবারে। এ কি, ধবলিকে তো দেখছি না, কোথায় গেল? কি হবে এখন? দাদা, দাদা রে, ও দাদা। কি হলো রে? দাদা রে, এখন কি হবে? কি হবে? কি হয়েছে বলবি তো? ধবলিকে খুঁজে পাচ্ছি না রে দাদা। তোকে না কোনো কাজই দেওয়া যাবে না। ঠিক করে খুঁজেছিস তো? হ্যাঁ, চারিদিক খুঁজলাম, পেলাম না রে। পেলি না? না, কি হবে রে দাদা, মা জানলে আর আর আস্ত রাখবে না। থাম 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 থাম। শোন, তুই বাকি গরুগুলোকে নিয়ে বাড়ি যা, আমি দেখছি। এই দেখো, যা, সন্ধে হয়ে এলো যে। আচ্ছা। সত্যি তো, কোথায় গেল ধবলিটা? চারদিক খুঁজে বেড়ালাম, কোথাও খোঁজ পেলাম না। ও দিনু কাকা, দিনু কাকা। কিরে ভোলা, কি হয়েছে? আজ মাঠে যাসনি? মাঠ থেকেই তো আসছি কাকা। কি হয়েছে রে? আর বলো কেন, ধবলিটাকে খুঁজে পাচ্ছি না, কোথায় যে গেল। এই পুবের শ্মশান মাঠের দিকে যায়নি তো? কেন,
কি আছে ওদিকে? না না কিছু না, না না কিছু না, ও কিছু না। বলো না গো, বলো না কাকা, বড় বিপদে পড়েছি। ওই গরুগুলোই তো সম্বল। আর যদি শোন, শুনেছি ও পূবের শ্মশান মাঠে এক ডাইনি থাকে। মানুষ, পশু ওদিকে গেলে কেউ আর ফিরে আসতে পারে না, সব ওই ডাইনির পেটে যায়। ধুৎ, কি যে সব বলো না। বিশ্বাস হলো না? তোরা আজকালকার ছোকরারা কিছুই বিশ্বাস করিস না। হবে আর কি, যা ভালো বুঝিস কর। আমি চললাম। ডাইনি থাকে, ধ্যাৎ, যত সব বাজে কথা। ওদিকটা গিয়ে দেখি। আচ্ছা, একবার গিয়ে দেখলে কেমন হয়? কোথাও যখন পেলাম না, ওদিকটাই বা বাদ যায় কেন? হ্যাঁ, যাই, একবার গিয়েই দেখি। বাবা, কোথাও তো কিছুই দেখছি না। না, ধবলি বোধহয় এদিকে আসেনি। ফিরে যাই বরং। হ্যাঁ, আর যেন হাসির শব্দ পেলাম না। আজ মহাভোজ হবে, মহাভোজ। ওই দিক থেকেই তো আসছে মনে হচ্ছে। গিয়ে দেখি তো একবার। হ্যাঁ, এ কি? নুন লঙ্কা দিয়ে বেশ রসিয়ে রসিয়ে আচার করে খাবো। দাঁড়া বেটা। এবার এই ট্যাংকটা ছেড়ে খাই। ঠ্যাং খাবে? পোকলা বুড়ি, চিবোতে পারবে? বলি, হজম হবে কিনা ভেবে দেখেছ? কে রে তুই? কেন এসেছিস এখানে? কেন আবার? যার ঠ্যাং ছিঁড়ে খাবে বলছো, তাকে নিতে এসেছি। নিতে এসেছি? বেশ হৃষ্টপুষ্ট গরু রে। আমি তো আর দেব না। দিও না, পেট ভরে খাও। কিন্তু শোনো, খাওয়ার পর যদি বদহজম হয়ে মরো, আমায় কিন্তু তখন বলো না। কেন? বদ হজম হবে কেন রে? মা, নিজের বয়সটা একবারও দেখেছো কি? এই বুড়ি বয়সে ওই রুগ্ন গরু খেলে শেষে রুগ্ন? ছ্যা, 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 ছ্যা। খেলে নির্ঘাত মরতাম। তুই বাঁচালি আমার। বয়স হয়েছে, কত কি খেতে ইচ্ছে করে আমার, কিন্তু ওই বদ হজম। সত্যি মহা জ্বালা। যদি ওই নীলমণি গাছটা পেতাম। নীলমণি গাছ? সে আবার কি গাছ গো? ও মা, তুই জানিস না? ওই গাছের পাতা খেলে আবার যৌবন ফিরে আসে, অমরত্ব লাভ করা যায়। তাই? কোথায় আছে গো ওই গাছ? সেই পঞ্চশিখর পাহাড়ের কোলে একটি অতি ধনী রাজ্য আছে, যার নাম নীলকান্তপুর। সেই নীলকান্ত রাজ্যেই আছে ওই নীলমণি গাছ। তুমি যাচ্ছ না কেন ওই গাছ আনতে? কি করে আর যাবো বল? এই বুড়ি বয়সে কি আর ধকল সহ্য হয়? শোন বাবা, তুই যদি আমায় ওই নীলমণি গাছ এনে দিতে পারিস, তাহলে আমি তোর ওই গরুকে ছেড়ে দেব, আর কিছু উপহারও দেব তার সাথে। ঠিক আছে, ঠিক আছে খুড়িমা, দেখি চেষ্টা করে। আমি তবে আসি। দাঁড়া দাঁড়া, এভাবে খালি হাতে গেলে কি আর ওই নীলমণি গাছ পাবি? পথে দণ্ডক নামে এক রাক্ষস তোকে বাধা দেবে। হ্যাঁ, রাক্ষস? হ্যাঁ, শোন, এই মাদুলি যতক্ষণ তোর গলায় থাকবে, কোনো শক্তি তোকে আঘাত করতে পারবে না। ধন্যবাদ খুড়িমা,
এবার তবে আমি আসি, অনেকটা পথ যেতে হবে। আয় বাছা আয়। উফ উফ বাবা, কতটা পথ! পঞ্চশিখর আরো কতটা দূরে কে জানে। চলতে তো থাকি, তারপর দেখা যাবে। ওরে বাবা, কি বিশাল দানব! আমায় ধরো না, আমার বড় বিপদ। আমায় যেতে দাও আমায়। কত সহজে তোকে যেতে দেব না। আয়, কাছে আয়। তোমার কোনো শক্তি আমায় আঘাত করতে পারবে না। তবে রে, দেখ তবে। হ্যাঁ? আশ্চর্য, সত্যিই তো আমার কোনো শক্তিই তো তোকে আঘাত করতে পারছে না। কি আছে তোর কাছে যে আমার কোনো শক্তিই তোকে আঘাত করতে পারছে না? এই দিব্য মাদুলি, যার বলেই আমি তোমার সমস্ত শক্তি প্রতিরোধ করেছি। ঠিক আছে, আমি তোমায় যেতে দেব যদি তুমি আমায় ওই মাদুলি দাও। আচ্ছা, এই নাও। তুমি তো বেশ ছেলে, এই মাদুলি সঙ্গে থাকলে আমি তোমার কোনো ক্ষতি করতে পারতাম না। তা জেনেও তুমি আমার এক কথায় আমায় ওই মাদুলি দিয়ে দিলে। তাই আমি তোমায় সাহায্য করব। বলো, এ পথে তুমি কোথায় যাচ্ছ? পঞ্চশিখর পাহাড়ের মাঝে এক রাজ্য আছে, সে রাজ্যে নীলমণি গাছ আছে। ওই গাছ আনতেই আমি যাচ্ছি। পঞ্চশিখর পাহাড়ে পায়ে হেঁটে যাওয়া সম্ভব নয়। দাঁড়াও, এই মাদুরে চড়ে খুব দ্রুত তুমি পঞ্চশিখরে পৌঁছে যাবে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এবার আমি আসি। আর এই নাও, কি হবে এটা দিয়ে? এই ঘটির জল সঙ্গে রাখো, পথে কাজে লাগতে পারে। ধন্যবাদ, এবার আমি আসি। বাবা, কি ধনী রাজ্য! কি বিশাল বিশাল অট্টালিকা! কিন্তু কিন্তু কোথাও কোনো লোকজন দেখছি না কেন? কে বাছা তুমি? কেন এসেছ এখানে? ফিরে যাও, ফিরে যাও। ফিরে যেতে আসিনি আমি মহাশয়। যে করেই হোক আমায় নীলমণি গাছ নিয়ে যেতেই হবে। নীলমণি গাছ? সে গাছ আর কোনোদিনই পাবে না বাছা। কেন কেন মহাশয়? এসো, এসো আমার সাথে। কি আছে ওখানে মহাশয়? ওই আগুনের চারপাশে যত পাথর দেখছো, ওগুলো পাথর নয়, ঋষি কৌশিকের অভিশাপে আমার মন্ত্রী, সেনাপতি, পারিষদরা সবাই পাথরে পরিণত হয়েছে। আর ওই মাঝে, ওই আগুনের মাঝখানে ওই দিব্য নীলমণি গাছ রয়েছে। কিন্তু কিন্তু এমন হলো কি করে? ওই নীলমণি গাছ
আমার কাছে থাকায় আমি চির যৌবন ও অমরত্ব লাভ করব। এই অহংকারে আমি প্রজাদের উপর যথেচ্ছ অত্যাচার করি। একদিন ঋষি কৌশিক আমার এই অন্যায় অত্যাচারের বিরোধিতা করে আমায় বোঝাতে আসেন। আমি তার কোনো কথা না শুনে তাকে অপমান করি, আর তাই ক্ষিপ্ত ঋষিবরের অভিশাপে আজ আমার এ দশা হয়েছে। আমি দেখি কিছু করতে পারি কিনা। আমরা আবার আমাদের রূপ আগে ফিরে আমরা পেলাম। আবার পেলাম। হ্যাঁ, মহারাজ, এই গাছটি যদি আমায় দেন বড় উপকৃত হই। পরিবর্তে আমি আমার গরুটি ফেরত পাবো। নিশ্চয়ই বাবা, নিশ্চয়ই নিয়ে যাও। ওই গাছের অহংকারী আমি আমার সর্বস্ব হারিয়েছিলাম। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ মহারাজ। এসে গেছিস? দে দে, শিগগির দে। এই নাও তোমার নীলমণি গাছ। এবার আমার গরু ফিরিয়ে দাও। দাঁড়া, গরু তুই নিয়ে যা, সঙ্গে এই নে, এই মোহরগুলো নিয়ে যা। তোদের সারা জীবনের অভাব মিটে যাবে। না গো খুড়িমা, আমার এই গরুই ঠিক আছে। ওই মোহর আমার চাই না। আমি আসি। এখানে মোহর না নিয়ে ভোলা কিন্তু খুব বোকামির কাজ করেছে মহারাজ। ওই মোহর সঙ্গে থাকলে সারা জীবন ওদের আর কোনো অভাবই থাকতো না। এটা কিন্তু ভোলার ভারী বোকামি মহারাজ, ভারী বোকামি। এটা মোহর সঙ্গে থাকলে ভোলার কোনো অভাব থাকতো না ঠিকই। ওই মোহর তাকে সুখ স্বাচ্ছন্দ্য এনে দিত, কিন্তু সে পরিশ্রম বিমুখ হয়ে পড়ত। আর পরিশ্রমের যথার্থ মূল্য সে জানত। পরিশ্রম করে সুখ আর শান্তি দুটোই পাওয়া যায়। এছাড়া ভোলা ছিল অত্যন্ত সরল এবং নির্লোভ, তাই ওই মোহর সে ফিরিয়ে দেয়। এটা তার বোকামি নয়, বরং উদার মানসিকতারই পরিচায়ক। কে পূর্ব ভারতে চিত্রসর নামে এক রাজ্য ছিল। সমৃদ্ধশালী চিত্রসর রাজ্যের রাজা চিত্রক। বীরভদ্র এবং ভদ্রবাহু গুরুগৃহে শিক্ষা সমাপ্তের পর দেশে ফিরে এলে বৃদ্ধ মহারাজ একদিন মহামন্ত্রীকে ডেকে বললেন, মহামন্ত্রী, আমার বয়স হয়েছে। এবার মনে হয় রাজ্যভার দুই সন্তানের ওপর সঁপে দেওয়াটাই সমীচীন হবে। তোমার কি মত? আপনি যা ভালো বোঝেন তাই করুন মহারাজ। বেশ, তবে এখনই যুবরাজদের ডেকে পাঠাও। যথা আজ্ঞা মহারাজ। প্রণাম পিতা। আপনি আমাদের ডেকেছেন? হ্যাঁ, এসো বাবারা, এসো। প্রণাম। থাক 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 থাক, হয়েছে হয়েছে। তা তোমাদের গুরুগৃহে শিক্ষা গ্রহণে কোনো ত্রুটি রাখনি তো? না পিতা, খুবই নিষ্ঠার সঙ্গে আমরা শিক্ষা গ্রহণ করেছি। হ্যাঁ পিতা, শাস্ত্র শিক্ষা, অস্ত্র শিক্ষা, নীতি শিক্ষা খুবই নিষ্ঠার সঙ্গে গ্রহণ করেছি আমরা। বেশ বেশ, এবার তবে আমি তোমাদের ওপর রাজ্যভার সঁপে দিয়ে নিশ্চিন্তে থাকতে পারি। খুব শীঘ্রই আমি তোমাদের রাজ্যাভিষেকের ব্যবস্থা করব। কিন্তু পিতা, তার আগে আমাদের একটি আবদার আছে। আবদার? কি আবদার? পিতা, আমরা রাজ্যভার গ্রহণের পূর্বে একটু দেশ ভ্রমণে যেতে চাই।
আপনি যদি দয়া করে অনুমতি দেন। হ্যাঁ পিতা, দেশ বিদেশের মানুষকে একটু কাছ থেকে দেখতে চাই, জানতে চাই তাদের দুঃখ দুর্দশা, তাদের চাওয়া পাওয়া জানতে চাই কাছ থেকে। এটাই তো চাই বাবারা, প্রজাদের কাছ থেকে দেখো তোমরা, তাদের অভাব দারিদ্র জানো, কিসে তাদের সুখ বোঝো, তবেই তো সুষ্ঠুভাবে রাজ্য শাসন করতে পারবে তোমরা। অবশ্যই যাবে তোমরা। তবে আগামীকালই আমরা রওনা দেব পিতা। ঠিক আছে, তবে তাই হোক, কিন্তু দ্রুত ফিরে এসো তোমরা। আচ্ছা পিতা, তবে এবার আমরা আসি। এসো এসো তোমরা। পিতার অনুমতি নিয়ে যুবরাজ বীরভদ্র ও ভদ্রবাহু দেশ ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিল। বহুদিন ধরে বহু দেশ ঘুরল তারা। ফেরার সময় দাদা, এতদিনে আমরা বহু দেশ ঘুরে দেখলাম, কিন্তু উত্তরের দিকে যাওয়া হলো না। চলো না, ফেরার আগে একবার উত্তরটা ঘুরে আসি। কিন্তু ভাই, পিতাজি দ্রুত ফিরতে বলেছেন। চলো না দাদা, রাজ্যভার গ্রহণের পর কি আর এভাবে বেরোতে পারবো? তা অবশ্য ঠিক, তবে চল যাওয়াই যাক একবার। দূর কিছুই তো নেই, চারদিকে শুধু পাহাড় আর জঙ্গল। চল ভাই, ফিরে যাই। এলামই যখন, আর একটু এগিয়ে দেখি না। ঠিক আছে, চল চল তবে। আরে ওই তো একটা রাজ্য। কি রাজ্য এটা? এই রাজ্যের নাম কি? চল ভাই, নিচে নেমে দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো 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 দাদা। ইস, কি অবস্থা চারিদিকে! জরাজীর্ণ একটা নগর। তবে তবে বেশ বড় বড় প্রাসাদ, চওড়া রাস্তা। দেখে তো মনে হচ্ছে একসময় বেশ সমৃদ্ধশালী নগর ছিল এটা। কোনো লোকজনও তো দেখতে পাচ্ছি না। চল ভাই, একটু একটু ওই দিকে গিয়ে দেখি। বাবা, কি আশ্চর্য! এ কি শুধুই বুড়োদের রাজ্য নাকি? সত্যি সবাই বৃদ্ধ, অদ্ভুত ব্যাপার। আর পাচ্ছি না রে বাবা। ওই তো, ওনাকে একবার জিজ্ঞেস করে দেখি। আর পাচ্ছি না। ও খুড়ো, আরে ও খুড়ো, শুনছো? এ ডাকে? এই যে এদিকে, আমরা গো, আমরা। আচ্ছা, এই রাজ্যের নাম কি? এ রাজ্যের নাম শ্বেতপুর। কিন্তু তোমরা কারা? এখানে এসেছো কেন? ফিরে যাও বলছি, ফিরে যাও, ফিরে যাও, এক্ষুনি ফিরে যাও। আহা, শোনো শোনো শোনো, আমরা আমরা অনেক দূর থেকে এসেছি, পূর্বের চিত্রসর রাজ্য থেকে। আমরা দেশ ভ্রমণে বেরিয়েছিলাম, ফেরার পথে ভাবলাম। তা মরতে এ রাজ্যে কেন এলে? এক্ষুনি চলে যাও বলছি, নয়তো নয়তো এই আমাদের মতো অবস্থা হবে। হ্যাঁ, মানে? তোমাদের মতো মানে? মানে বৃদ্ধ হয়ে মরতে হবে, অকালে এমন বুড়ো হয়ে, দুর্বল শরীর নিয়ে। ঠিক করে বলো না, কিছুই তো বুঝতে পারছি না আমরা। দেখতে পাচ্ছ না, ছোট বাচ্চা থেকে যুবক যুবতী সবাই কেমন বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে। এ রাজ্যে সবাই বুড়ো আর দুর্বল, চলাফেরা করার শক্তিও নেই কারো। হ্যাঁ, তাই দেখছিলাম আমরা, কিন্তু কি করে এমন সব হলো একটু আমাদের বলো। আমি জানি না, আমি জানি না,
তোমরা ওই ওই শয়তান মহারাজকে গিয়ে জিজ্ঞেস করো, ওর জন্যই তো আমাদের এই দুর্দশা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তা রাজপ্রাসাদটা কোন দিকে বলতে পারো? ওই তো ওই বাজারের ওপারে। ধন্যবাদ। এসো ভদ্র, আমরা মহারাজের কাছে যাই। জানা দরকার এমন অদ্ভুত ঘটনা ঘটলো কি করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো 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 দেখি। প্রণাম মহারাজ। কে তুমি বাছা? এখানে এখানে কেন এসেছো? মহারাজ, আমি চিত্রসর রাজ্যের জ্যেষ্ঠ যুবরাজ বীরভদ্র, আর আর এই আমার ভাই ভদ্রবাহু। প্রণাম মহারাজ। রাজ্যের এই দশা কেন? আর এই অবস্থার জন্য সবাই আপনাকেই বা দোষী করছেন কেন? আমারই দোষ বাছা। শোনো তবে, এ রাজ্যের পশ্চিমে শিরিষ পাহাড়ে জীবক নামে এক তান্ত্রিক বাস করে। মায়াবী ওই তান্ত্রিক ত্রিকাল ভৈরবীর আরাধনা করে। সে একদিন আমার কাছে এসে আমায় বলে, মহারাজ, আমি চাই আপনি ত্রিকাল ভৈরবীর আরাধনা করুন, এতে আপনার মঙ্গল হবে। না না, আমি শৈব, শিবের আরাধনা করি। মহাদেবের কৃপায় আমার রাজ্যের প্রজারা সুখে শান্তিতেই আছে, কোনো অভাব নেই আমার। তবে কেন আমি অবাধ্য হয়েও না মহারাজ, তবে কিন্তু বিপদে পড়বে। এত বড় স্পর্ধা! এখনই এখনই তুমি এখান থেকে চলে যাও, এই রাজ্য ছেড়ে চলে যাও, নয়তো এখনই তোমায় বন্দি করব। আমায় আমায় বন্দি করবে? কোনো শক্তি আমায় আটকাতে পারবে না মহারাজ। প্রহরী, প্রহরী! ঠিক আছে মহারাজ, আমি এখন চলে যাচ্ছি, কিন্তু এর পরিণাম ভালো হবে না। তারপর ওই তান্ত্রিকের মায়া বলে একদিন দেখ আমায়, এ কি? এ কি হলো? হায় ঈশ্বর, রক্ষা করো, রক্ষা করো আমাদের। বাঁচাও ঈশ্বর, বাঁচাও, রক্ষা করো। এর থেকে কি মুক্তির কোনো পথ নেই মহারাজ? একমাত্র ওই তান্ত্রিকই পারে এই অবস্থা থেকে আমাদের ফিরিয়ে আনতে। তবে আমরা এখনই যাব তার কাছে। চলো দাদা। আসি মহারাজ। কিন্তু তোমরা কি পারবে? চিন্তা করবেন না মহারাজ, আমরা ঠিক পারবো। আমরা আসি। প্রণাম ঋষিবর। কি প্রয়োজনে এখানে এসেছো তোমরা? শ্বেতপুরের নগরবাসীর দুরবস্থা দূর করতে পারেন একমাত্র আপনি, তাই আপনার কাছে আসা। তারা আমার মায়া বলে এই অবস্থায় পরিণত হয়েছে। আমি ভিন্ন, তাদের মুক্তির কোনো পথ নেই।
আমি তাদের মুক্ত করতে পারি, তবে তার পরিবর্তে একটি কাজ করে দিতে হবে তোমাদের। বলুন ঋষিবর, আপনি যা বলবেন আমরা তাই করব। শোনো শোনো তবে, শৈলেশ্বর পাহাড়ে মহাকালীর মন্দির আছে, সেখানে যাও আর মহাকালীর হাতের খাড়া আমায় এনে দাও, তবেই আমি নগরবাসীকে মুক্ত করব। ঠিক আছে, ঠিক আছে, চল চল ভদ্র। দাঁড়াও তোমরা, শোনো, আগামী সন্ধ্যের মধ্যেই আমার ওই খাড়াটা চাই, নইলে কিন্তু। ঠিক আছে, আপনি নিশ্চিন্তে থাকুন। চলো দাদা। দাদা, আর কত দূর? ওহ, আর পারছি না। আর কোন দিকে তাও তো বুঝতে পারছি না। শৈলেশ্বর কালী মন্দিরে যাবে তোমরা নিশ্চয়ই। হ্যাঁ 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 ঋষিবর, কিন্তু কোন দিকে গেলে আমরা যে সেখানে পৌঁছবো বুঝতে পারছি না। পশ্চিমের পথ ধরে হেঁটে যাও তোমরা। পথে পড়বে নীল পাহাড়, তার মাথায় মহাকালীর মন্দির। কিন্তু সে মন্দিরে প্রবেশ করা বড় কঠিন কাজ। কেন ঋষিবর? ও পথ বড় ভয়ঙ্কর বাছা। দাঁড়াও, এই তলোয়ার সঙ্গে রাখো। পথে বিপদে পড়লে সাহায্য করবে এই তলোয়ার। ধন্যবাদ ঋষিবর, এবার আমরা আসি। এসো তোমরা। মনে হয় আমরা নীল পাহাড়ের সামনে এসে গেছি দাদা। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। নীল পাহাড়ের ওপারেই শৈলেশ্বরের কালী মন্দির। চল ভাই, তাড়াতাড়ি ফিরতে হবে আমাদের। হ্যাঁ, কি সাংঘাতিক! কে তুমি? আমি চন্দ্রিকা, মহাকালীর মন্দির পাহারা দিই। তোরা এখানে কেন? ফিরে যা, ফিরে যা, নয়তো এখনই প্রাণে মরবি। মহাকালীর হাতের খাড়াটি আমাদের খুব দরকার, ওটা না নিয়ে আমরা যাব না। এত বড় সাহস, মহাকালীর খাড়া নিবি? দাঁড়া। দাদা, ঋষিবরের দেওয়া ওই তলোয়ারটা বের করো। কে আপনি? আমি রত্নাবতী, মহাকালীর অভিশাপে রাক্ষসী চণ্ডিকার রূপ নিয়েছিলাম। আজ তোমার জন্য আমি আমার রূপ ফিরে পেলাম মহাশয়। যাও, দেবীর হাত থেকে ওই খাড়া নিয়ে এসো। ধন্যবাদ ভাই। ভাই যা, দেবীর হাত থেকে ওই খাড়া নিয়ে আয়। আচ্ছা দাদা। কিন্তু কি করবেন আপনারা ওই খাড়া নিয়ে? তান্ত্রিককে দেব, পরিবর্তে তান্ত্রিক শ্বেতপুরের প্রজাদের মুক্ত করবে। না না না, ওই খাড়া তোমরা তান্ত্রিককে দিও না। তান্ত্রিক প্রজাদের তার মায়া বলে বৃদ্ধ করে রেখেছে। ওই খাড়া তাকে না দিলে তাদের রক্ষা করতে পারবো না আমরা কিছুতেই। ওই খাড়া তান্ত্রিককে দিলেও সে প্রজাদের মুক্ত করবে না। ওই খাড়া দিয়ে সে তোমাদেরই বলি দেবে। কি বলছো তুমি? আমি ঠিকই বলছি, ওই খাড়া দিয়ে ও তোমাদেরই বলি দেবে। কাল অমাবস্যা, কাল ও ওই খাড়া দিয়ে তোমাদেরই বলি দিয়ে মহাকালীকে পুজো দেবে। দেবী সন্তুষ্ট হলে
ও অমরত্ব লাভ করবে। তারপর আর কোনো শক্তিই ওকে বধ করতে পারবে না। আচ্ছা আচ্ছা, তুমি 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 চিন্তা করো না, কোনো মতেই তান্ত্রিক সফল হবে না তার পুজোয়। তুমি শুধু আমাদের দ্রুত তান্ত্রিকের কাছে পৌঁছে দেবার ব্যবস্থা করে দাও। ভাই, হ্যাঁ দাদা। তুই গিয়ে দেবীর হাত থেকে খানাটা নিয়ে আয়। আচ্ছা, এখনই যাচ্ছি আমি। এই এই নাও দাদা। দাঁড়ান আপনারা। এই রথে আপনারা খুব দ্রুত তান্ত্রিকের কাছে পৌঁছে যাবেন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আসি, আমরা আসি। এসে গেছো তোমরা? দাও, ওই খড়গ আমায় দাও। এই নি, এবার ওই সামনের জলাশয়ে ডুব দিয়ে এসো তোমরা। তারপর দেবীর পায়ে মাথা রেখে প্রণাম করবে তোমরা একত্রে। পায়ে মাথা রেখে? কিভাবে? সাষ্টাঙ্গে প্রণাম করতে জানো না তোমরা? না ঋষিবর, আমরা জানি না। আপনি দেখিয়ে দিন, তারপর আমরা ঠিক পারবো। ঠিক আছে, তবে দেখো তোমরা। ওরে ওরে, দেখ 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 দেখ, আমরা আবার আগের মতো হয়ে গেছি। দেখ দেখ, আরে এই কি, আমি আমি আবার আমার আগের রূপ ফিরে পেলাম। মহারাজ, সম্মুখ সমরে না গিয়ে তারা সাধুর শেখানো ছলে সেই তান্ত্রিককে বধ করল। এতে কিন্তু মহারাজ বীরভদ্রকে বীর বলা যায় না। আর যে সাধু সর্বজ্ঞানের অধিকারী, তিনি বা বীরভদ্রকে কি শিক্ষা দিলেন মহারাজ? বেতাল তান্ত্রিক ছিলেন প্রভূত মহাবিদ্যার অধিকারী, আর তাই তাকে সম্মুখ যুদ্ধে পরাজিত করা ছিল অসম্ভব। আর তাই তাকে বধ করার জন্য ছলনার আশ্রয় নেয় বীরভদ্র। তান্ত্রিককে বধ না করলে শ্বেতপুরের নগরবাসীর দুরবস্থা দূর করা সম্ভব হতো না। তাই এখানে বীরভদ্র যা করেছে একদম ঠিক। আনন্দপুর রাজ্য, রাজ্যের রাজার প্রধান পুরোহিত পণ্ডিত অগ্নিশ্বর। খুব ছোট সুখী পরিবার অগ্নিশ্বরের। বউ, এক ছেলে, এক মেয়ে। বড়ই আনন্দে কাটে তাদের দিন। দেখতে দেখতে মেয়ে প্রিয়া বড় হলো, যেমন রূপে তেমনি গুণে। একদিন বলি, সারাদিন পুজো পাঠ নিয়ে থাকলেই চলবে? মেয়ে তো বড় হলো, বলি মেয়ের বিয়ে থা দেবে না? বিয়ে দিতে গেলে আগে পাত্র খুঁজতে হবে ভালো দেখে। আমার লক্ষ্মী মাকে তো আর যার তার হাতে তুলে দিতে পারি না। জ্ঞান তো দেখছি টনটনে। তা পাত্র খোঁজা শুরু করেছো নাকি? আগামীকাল এক বিশেষ কাজে চিত্রকূট রাজ্যে যাব, সেখান থেকে এসেই খোঁজা শুরু করে দেব। পরদিন অগ্নিশ্বর গেলেন চিত্রকূট রাজ্যে। সেখানে এক ব্রাহ্মণ কুমারের সাথে তার আলাপ হলো। স্থির করলেন এর হাতেই সঁপবেন নিজের মেয়েকে। সেই মতো তাকে সাথে করে নিয়ে এলেন নিজের বাড়িতে। গিন্নি, এই দেখো কাকে এনেছি। চিত্রকূট রাজ্যের গুরুদেবের ছেলে, নাম নরেন। বড়ই ভালো। ভেবেছি এর হাতেই আমার প্রিয়াকে সম্প্রদান করব। সে কি! এদিকে আমিও যে মেয়ের জন্য একটা পাত্র ঠিক করেছি, নাম চন্দন। তা কি করে হয়? আমিও যে বোনের জন্য এক পাত্র ঠিক করেছি, সে আমারই বন্ধু বাসব। প্রণাম।
তাহলে উপায়? শোনো বাবা, আমি আগামীকাল বাগান থেকে নিজেই ফুল তুলে সেই ফুলের মালা গেঁথে যার গলায় পরাবো তার সাথে তোমরা আমার বিয়ে দিও। বেশ মা, তাই হবে। প্রিয়া মারা গেল। তার দাহ সংস্কার হবার পর তার পিতামাতা, দাদা, আত্মীয় স্বজনরা যার যার বাড়িতে ফিরে, কিন্তু রয়ে গেল সেই 3 যুবক। ওকে একবার দেখেই ভালোবেসেছিলাম। হ্যাঁ সত্যি, এখন মনে হচ্ছে কেন ওর সাথে আমিও চিতায় ঝাঁপ দিলাম না। শোনো ভাই, এক কাজ করি, আমি বরং ওর অস্থি নিয়ে পৃথিবী পর্যটনে বেরোই, দেখি যদি কোনো সন্ন্যাসী ওকে বাঁচাতে পারে কি। বেশ, আমি তবে ওর ছাই নিয়ে পৃথিবী পর্যটনে বেরোই। কিন্তু ভাই তুমি? না, আমি ওর স্মৃতিকে আঁকড়ে এখানেই অপেক্ষা করব তোমাদের আসা পর্যন্ত। বেশ, আমরা তোমায় কথা দিলাম, ঠিক 1 বছর পরে আমরা আবার এখানে ফিরে আসব। ততদিন তুমি এখানে আমাদের জন্য অপেক্ষা করো। বাসব আর চন্দন বের হলো পৃথিবী পর্যটনে, আর নরেন তার প্রিয়ার স্মৃতিকে আঁকড়ে নিয়ে সেই শ্মশানেই শুরু করলো যোগ সাধনা। এদিকে চন্দন ঘুরতে ঘুরতে ক্ষুধার্ত পিপাসার্থ অবস্থায় এলো এক ব্রাহ্মণের গৃহে। শুনছেন? কেউ আছেন? শুনছেন? কেউ কি শুনছেন? আমি এক ব্রাহ্মণ যুবক, বিশ্ব পর্যটনে বেরিয়েছি। বড়ই ক্ষুধার্ত, পিপাসার্ত। ভয় নেই, আমি যাতে ব্রাহ্মণ। দয়া করে আমার গৃহে এসে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করুন। বেশ, চলুন। হতভাগা ছেলে তখন থেকে শুধু উৎপাত করে যাচ্ছে। কি আপনি একটা শিশুকে সামান্য অপরাধে মেরে ফেললেন? ছি 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 ছি, ঠিক আপনাদের, ঠিক। চিন্তা করবেন না, ওকে আমি ওই মৃত সঞ্জীবনী মন্ত্রে আবার বাঁচিয়ে তুলব। এরপর ব্রাহ্মণ মৃত সঞ্জীবনী মন্ত্র প্রয়োগে তার ছেলের জীবন দান করলো। অবাক চন্দন, চিন্তা করলো যেন তেন প্রকারেণ ওই মৃত সঞ্জীবনী মন্ত্রের পুঁথি প্রাপ্তেও চোরের মতো ওই পুঁথি হরণ করে সে পালালো। ভাই নরেন, আমি এসেছি, সাথে এনেছি মৃত সঞ্জীবনী মন্ত্র, এতে আবার বেঁচে উঠবে প্রিয়া। এদিকে 1 বছর অতিক্রান্ত, ফিরে এসেছে বাসব। সব শুনে সেও রাজি হলো মৃত প্রিয়ার অস্থি আর ছাই সাজানো শুরু। ব্যাস, হয়ে গেছে। ভাই চন্দন, এবার তুমি মন্ত্রপাঠ শুরু করো। হ্যাঁ, এই তো। ওম বেঁচে উঠেছে, প্রিয়া বেঁচে উঠেছে, প্রিয়া বেঁচে উঠেছে। আচ্ছা মহারাজ, এবার বলো তো প্রিয়া এদের 3 জনের মধ্যে কাকে স্বামী হিসাবে মেনে নেবে? নরেনকে, কারণ চন্দন প্রিয়ার জীবন দান করেছে, তাই সে পিতার সমান। বাসব তার অস্থি বহন করেছে, তাই সে পুত্র সমান।
কিন্তু নরেন তার স্মৃতিকে আঁকড়ে নিয়ে তার অপেক্ষা করে চলেছে, যা একমাত্র কোনো স্বামী বা স্ত্রী তার স্ত্রী বা স্বামীর জন্যই করে থাকে। তাই শর্ত মতো আমি চললাম। ছিল মহারাজ শক্তি সিংহ ছিলেন সেই রাজ্যের রাজা। তার 4 পুত্র যথাক্রমে প্রতাপ সিংহ, জয় সিংহ, সূর্য সিংহ ও শ্রী সিংহ। শ্রী সিংহ দান ধ্যানে রত থাকলেও বড় 3 ভাই নেশা করে জুয়া খেলেই দিন কাটাতো। আচার্যি মশাই, আচার্যি মশাই। আরে রুতা, এসো এসো, তোমরা ঠিক সময় এসেছো বাবারা। সবে মঙ্গল আরতি শুরু হয়েছে, বসো বসো এখানে। আমরা মঙ্গল আরতি দেখতে আসিনি, চটপট 10,000 স্বর্ণ মুদ্রার ব্যবস্থা করে দিন, হাতে একদম সময় নেই। সে কি, অত অর্থ আমি কোথায় পাবো? কেন? সেদিন মন্দিরের বাৎসরিক উৎসবে তো বেশ ভালোই দান সামগ্রী জমা হয়েছে। সেগুলো দিয়ে দিন আমাদের। ছি 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 ছি, এসব কি বলছো তোমরা? এ দেবোত্তর সম্পত্তি, এ আমি তোমাদের দিতে পারবো না। কি দেবেন না? না 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 না, কোনো মতেই না, মরে গেলেও। তবে বিগ্রহের গয়না দিন। কি বলছো তোমরা? আমি আমি এখনই মহারাজকে গিয়ে জানাতে বাধ্য হব। তোমরা তোমরা চলে যাও এখান থেকে। তবে রে সূর্য, জয়, বিগ্রহের গয়না সব খুলে নাও। না 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 না, এমন করো না, এ মহা পাপ হবে। দয়া করো, দয়া করো তোমরা। আট না 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 না। চলো চলো চলো, শিগগিরই চলো, চলো এখান থেকে। রক্ষা করুন, রক্ষা করুন, আমায় রক্ষা করুন। আহা, উঠুন উঠুন আচার্য মশাই, কি হলো? আরে কি হয়েছে কি আপনার? বিগ্রহের সমস্ত গহনা প্রতাপ নিয়ে গেছে। আমার আমার কোনো বারণ শোনেনি ওরা, জোর করে সমস্ত গহনা খুলে নিয়ে গেছে। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, দেখি আমি কি করতে পারি। অনর্থ অনর্থ হয়ে যাবে, কিছু একটা করুন দয়া করে। আপনি ব্যস্ত হবেন না, আমি দেখছি কি করা যায়। আপনি এখন যান। হ্যাঁ, কি বলছো মহামন্ত্রী? আর কবে যে মানুষ হবে ওরা? আমার বয়স হয়েছে, কোথায় এবার প্রতাপের উপর রাজ্যভার সঁপে দিয়ে নিশ্চিন্ত হব? তা না। না মহারাজ, প্রতাপের মতো জুয়ারি মদ্যপের উপর রাজ্যভার সঁপে দিলে রাজ্যের কি দশা হবে ভেবে দেখেছেন? তবে তুমি বলো মহামন্ত্রী, এখন কি করব আমি? মহারাজ, এ ভার আপনি ছোট যুবরাজ শ্রী সিংহকে দিন, সেই উপযুক্ত। শ্রী সিংহ? তা সে কোথায় মহামন্ত্রী? শুনেছি রাজ্যের পশ্চিমের খরাপীড়িত দুর্গতদের সাহায্য করতে গেছে সে। তবে এখনই তাকে আনতে লোক পাঠাও। আচ্ছা, এখনই গিয়ে যুবরাজ প্রতাপকে ঘটনাটা জানাতে হবে। কি? তুমি ঠিক শুনেছ? হ্যাঁ যুবরাজ, আমি ঠিক শুনেছি। আচ্ছা, শ্রীসিংহ এখন কোথায় আছে বললে জানো? রাজ্যের পূর্বাঞ্চলে যুবরাজ। তবে আর দেরি করা ঠিক হবে না। দাদা, তুই সবার বড়, তাই সিংহাসনের প্রথম অধিকার তোর। শ্রী সিংহ কোনো মতে নয়। আজই ওকে সরিয়ে দিতে হবে। হ্যাঁ, কিন্তু
কি করে? সে ভার আপনি আমার উপর ছেড়ে দিন যুবরাজ। বেশ, তবে এখনই কাজে নেমে পড়ো, সময় কিন্তু বেশি নেই। প্রণাম ঋষিবর, আমায় ডেকেছেন? হ্যাঁ বাছা, এসো। বলুন ঋষিবর। শোনো, কাল আমি নক্ষত্র গণনা করে দেখেছি তোমাদের খুব বিপদ, তাই আমি। ঋষিবর, ঋষিবর, কি হয়েছে চিকুর? আবার কোনো দুর্যোগের আশঙ্কা নাকি? না না, ওসব কিছু নয়। আশ্রমে বেশ কিছু লোক এসেছে ঘোড়ায় চেপে, হাতে ভয়ঙ্কর সব অস্ত্র। তারা শ্রীসিংহের খোঁজ করছে, মনে হয় আপনাকে মারতে এসেছে। হ্যাঁ, তোমার তা মনে হলো কেন? তাদের একজনের মুখে প্রতাপ ও জয়ের নাম শুনলাম। আচ্ছা, মনে হয় আমার ভাইরা আমায় নিতে লোক পাঠিয়েছে। চলো 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 দেখি। দাঁড়াও শ্রীসিংহ, তোমায় নিতে নয়, তোমায় মারতে লোক পাঠিয়েছে তারা। আমার গণনায় ঠিক, সামনে তোমার খুব বিপদ শ্রীসিংহ। হ্যাঁ, এসব আর দেরি নয়, এখনই পূবের দিকে রওনা হও তুমি। ঠিক 3 দিন পর কোশি রাজ্যে পৌঁছবে। পালিয়ে বেড়াবো এভাবে পথে পথে? তোমাদের রাজ্যে সমূহ বিপদ বাছা, যা বললাম তাই করো, তবে তুমি সব বিপদ এড়িয়ে রাজ্যকে রক্ষা করতে পারবে। যাও যাও, তুমি এখনই রওনা দাও। আচ্ছা ঋষিবর, প্রণাম, আসি আমি। দাঁড়াও শ্রীসিংহ, এই নাও, এই মুক্তমালা গলায় ধারণ করো। ধন্যবাদ ঋষিবর, কিন্তু কিন্তু কি হবে এই মালা দিয়ে? সমস্ত বিপদ থেকে এই মালা তোমায় রক্ষা করবে। হ্যাঁ, আর এই নাও, এটা মহাদেবের শুল। রাক্ষস, খক্ষস, যক্ষ, যক্ষী, ভূত, পেতনি যত ভয়ঙ্করী হোক না কেন, এই শুলের কাছে পরাস্ত হবে। আশ্চর্য! আর পথ চলতে চলতে রাতের অন্ধকারে ওই মালা সামনে ধরো, তার আলোর ছটায় তোমার পথ আলোকিত হবে, তোমার পথ চলতে সুবিধে হবে। ঋষিবর, আপনি যদি অনুমতি দেন তবে আমি শ্রীসিংহের সঙ্গে যেতে চাই। ঠিক আছে, যাও তুমি। আমরাও যাবো ঋষিবর। আপনি আমাদের অনুমতি দিন। কিন্তু সবাই মিলে এভাবে অমান্য করবেন না ঋষিবর। আমরা 4 বন্ধু সর্বদা সুখে দুঃখে একসঙ্গে থেকেছি। আজ এই বিপদের দিনে ওকে এভাবে আমরা ছাড়তে পারবো না। ঠিক আছে, তবে তোমরা যাও, কিন্তু শোনো, জঙ্গল পথে নিষ্কামভাবে যেও তোমরা, কোনো লোভ করবে না, আর কেউ কারোর জন্য অপেক্ষা করবে না, সর্বদা সামনে এগিয়ে যাবে। আসি ঋষিবর। এসো, এসো তোমরা। শ্রীসিংহ তার 3 বন্ধু চিকুর, চামর ও চাণক্যকে সঙ্গে করে জঙ্গল পথে এগিয়ে চলল। বেশ কিছু দূর চলার পর শুনছেন? এই যে শুনছেন? কে ডাকছে? এই যে এদিকে। কোথায় যাচ্ছেন? মনে তো হচ্ছে পথশ্রমে আপনারা খুবই ক্লান্ত, পরিশ্রান্ত। খিদেও পেয়েছে নিশ্চয়ই। কাছেই আমার বাড়ি, কিছু খাবেন চলুন। ধন্যবাদ, আমাদের খিদে পাইনি। চলো চলো, সবাই এগিয়ে চলো। আমার বড় খিদে পেয়েছে বন্ধু, আমি কিছু খেয়ে আসি। কিন্তু ঠিক আছে, যাও, বেশি দেরি করো না, আমরা এগোচ্ছি। আসুন মহাশয়, এই 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 আমার গৃহ। চলুন ভিতরে চলুন। হ্যাঁ, দ্রুত কিছু খেতে দিন, বড় খিদে পেয়েছে।
আমারও বড় খিদে পেয়েছে। একি আপনি কোথায়? আমারও বড় খিদে পেয়েছে। কই শ্রী, এত সময় হয়ে গেল, চামর তো এখনো ফিরল না। খেদে আসবে, একটু দেরি তো হবেই। বাবারা কোথায় যাচ্ছ গো? দেখে তো খুবই পরিশ্রান্ত মনে হচ্ছে। সামনেই আমার কুঁড়ে, একটু বিশ্রাম নেবে চলো। আমাদের কোনো বিশ্রামের প্রয়োজন নেই। কিন্তু আমার বড় পা ব্যথা করছে, একটু বিশ্রামের প্রয়োজন। ঠিক আছে, তবে চলো ওই গাছতলায় গিয়ে বসি। বিশ্রামও নেওয়া যাবে আর চামুরের জন্য অপেক্ষা করা যাবে। তোমরা যাও, আমি ওই বৃদ্ধার সঙ্গেই যাব। কিছুক্ষণ বিশ্রাম নিয়েই ফিরে আসব, চিন্তা করো না তোমরা। ঠিক আছে, তাই হোক। তবে চলো চিকু, আমরা ওখানে গিয়ে একটু বসি। হ্যাঁ, সেই ভালো, বসি আমরা। এখনো অনেকটা পথ যেতে হবে, একটু বিশ্রাম করে নেই। কি গো বুড়িমা, কোথায় তোমার বাড়ি? আমাকে তোমার ফিরতে হবে, এতটা পথ চলে এলাম। ফিরতে তো আর তুই পারবি না বাছা, আমি বড় ক্ষুধার্ত। আয়, কাছে আয়। না না না, চামুর, চাণক্য কেউ তো এখনো ফিরল না। চলো একবার খোঁজ করে দেখি। আবার আবার ওদের কি হলো। কোনো প্রয়োজন নেই, চলো চলতে থাকো। আচ্ছা শ্রী, ঋষিবর যে বলেছিলেন তোমার ওই হাড়ের আলোয় পথ দেখা যাবে। হ্যাঁ তাই তো, কিন্তু আলো তো আশ্চর্য। চলো চলো চলো, এবার দ্রুত চলো। হ্যাঁ, আমারও তাই মনে হয়। ঋষিবর তো বলেইছিলেন তৃতীয় দিনে আমরা কোশি রাজ্যে পৌঁছব। ওই তো, ওই ব্যক্তিকে তাও একবার জিজ্ঞাসা করে দেখি। ও মশাই, শুনছেন? এটা কি কোশিপুর রাজ্য? হ্যাঁ, কিন্তু আপনারা কারা? আমরা অনেক দূর থেকে আসছি। আমরা একটু কোশিপুরের মহারাজের সঙ্গে দেখা করতে চাই। কেন, কি দরকার মহারাজের সঙ্গে? কিছুই না, ঋষিবরের কথা এই রাজ্যে এসেছি, তা এলামই যখন একবার মহারাজের সাথে দেখা করে যাই, এই আর কি। হ্যাঁ ঈশ্বর, কি হলো? আর বলেন কেন? আজ দীর্ঘ 3 মাস প্রাসাদের দরজা বন্ধ, প্রাসাদে প্রবেশ করা যাচ্ছে না, প্রাসাদের ভেতর থেকে কেউ বাইরে আসছে না। বুঝতে পারছি না আমরা কি হয়েছে প্রাসাদে। মহারাজ কি আদৌ বেঁচে আছেন নাকি? আশ্চর্য ঘটনা। চলো চিকুর, আমরা একবার চেষ্টা করে দেখি। মানে আপনারা কি রাজপ্রাসাদে প্রবেশ করবেন নাকি? হ্যাঁ, আমাদের জানতে হবে মহারাজের কি হয়েছে। ঋষিবরের দেওয়া এই শুলটা বোধহয় এবার কাজে লাগবে। চলো চিকুর। কি কোনো লোকজন নেই? সিংহাসন তো খালি, মহারাজ কোথায়? সবাই আমার পেটে। এবার তোদের পালা। হ্যাঁ, একে সাবধান, এক পাও এগোলে নির্ঘাত মৃত্যু। তাই নাকি?
আশ্চর্য! জয় মহারাজ সিংহের জয়, জয় মহারাজ সিংহের জয়। বলো তো মহারাজ, নগরবাসীরা অজ্ঞাত পরিচয় শ্রী সিংহকে নিজেদের রাজা বলে মেনে নিল কেন? নগরবাসীরা কি সঠিক সিদ্ধান্ত নিয়েছিল? বেতাল, শ্রীসিংহ নিঃস্বার্থভাবে নিজ প্রাণের ঝুঁকি নিয়ে ওই দানবের হাত থেকে কুশীপুর রাজ্যকে রক্ষা করে। প্রজারা সবসময় এমন পরোপকারী রাজার ছত্রছায়ায় সুখে শান্তিতে থাকতে পারবে, তা বুঝেই কুশীপুরের প্রজারা এই সিদ্ধান্ত নিয়েছিল। তাই নগরবাসীদের সিদ্ধান্তই